আমি দর্শকদের উদ্দেশ্যে দেখাচ্ছি যে বাংলাদেশের পরিস্থিতি ছোট ছোট 2-3টা একটু ভিডিও দেখেন নিজম ভাই। আমরা এটা পরপর দেখি শাহবাগের সামনে জাতীয় সঙ্গীত কেন গাইছে কিছু মেয়েরা, এই মেয়েগুলো জুলাইতেও সামনে এসেছিল, আবার এই যে কট্টরপন্থী মুসলমানরা তারা তাদেরকে ঘরে পাঠিয়ে দিচ্ছিল, আবার এখন প্রয়োজন হয়েছে, এখন আবার নামিয়েছে। মানে এরা আমি এদের ব্যক্তিত্ব নিয়েই প্রশ্ন করি। আমি আসলে নারীদেরকে সম্মান করি এবং আমি একজন নারীবাদী মানুষ, কিন্তু এই নারীদেরকে প্রচুর হচ্ছে। কিন্তু এদেরকে বেশা বলবে যখন ওরা নারী কমিশনের রিপোর্ট দিয়ে অধিকার চাইতে যাবে, তখন তাদের বলেছে তো অলরেডি, বলেছে তো ওই যে মাসুদ যে আমি দেখাচ্ছি নিজম ভাই। হ্যাঁ, বেশ্যা বলেছে, এবং বেশ্যা কেন বলেছে এই জন্য এই নারী মানে এই যারা কথিত আন্দোলনকারীরা তারা আবার তাদের ব্যাপারে লিগ্যাল নোটিশও পাঠিয়েছে। আসলে আমি আপনাকে একটা কথা আজকে বলে রাখি, আজকে 10ই মে এর আগেও আপনার সাথে আমার টকশো গুলোতে বা অন্যান্য আমি যেসব টকশোতে গেছি সেখানে আমি বলে দিয়েছি, আজকে আপনি যা যা দেখলেন আপনার এই জীবদ্দশাতে বা আপনার অভিজ্ঞতাতে আপনি যা যা দেখলেন, বেঁচে যদি থাকি, আমি যদি বেঁচে থাকি আপনার সাথে নিশ্চয়ই আবার আপনি আপনাকে সেই দিন বলবো যে আসাদ আমি আপনাকে 11ই মে তারিখে বলেছিলাম এর প্রত্যেকটা কর্মকাণ্ডকে অবৈধ ঘোষণা করবে, অবৈধ ঘোষণা করা হবে। এই পুরো রেজিম, এই পুরো গত 9 মাস ওরা পুরোটা সময় এটা অবৈধ ঘোষণা হবে, এগুলোর কোনো ভিত্তি নেই। এবং যারা এই ঘটনার সাথে জড়িত ছিল এগুলো প্রত্যেকটা রাষ্ট্রদ্রোহ অপরাধ, সংবিধানকে ছিনতাই করা, সংবিধানকে এইভাবে ব্যবহার করা, এদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তির জন্য মানে ও যেই যারা এটা শাস্তি নিশ্চিত করবে তারা আদালতকে অনুরোধ করবে, তাদের একটা সম্ভাবনা আছে ফাঁসি হয়ে যাওয়ার। আমি আপনাকে এই কথাটা বলছি, জাস্ট তারা তাদের মৃত্যুদণ্ডের জন্য একটা করে রশি তো আসলে শেষ পর্যন্ত একটাই হবে, কিন্তু জাস্ট মৃত্যুদণ্ডের জন্য একটা করে ওইখানে গাছ উঠছে তারা। এটা 1 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার যে প্রশ্নটা আপনি করেছেন যে এটার পেছনের শক্তিটা, দেখুন আপনি যদি একটু মনে করতে পারেন যে 2022 সালে মার্কিন যুক্তরাষ্ট্র তারা একটি আইন করে বার্মা অ্যাক্ট। আমি একটু অনুরোধ করবো, আপনি হয়তো শুনেছেন, স্কিম থ্রু করেছেন, আপনি এইটার উপরে একটু গভীরভাবে নির্দেশনা দিবেন। আপনি যেহেতু অনুসন্ধিৎস মন আপনার, আপনি গবেষণা করতে পছন্দ করেন, আপনি বার্মা অ্যাক্ট 2022 যদি পড়েন, আপনার কাছে প্রথম মনে হবে, আপনাকে একটা কথা বলছি, সেটা হচ্ছে ডেল্টা, বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2030। আপনি বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2030 দেখবেন। আমাকে এক এনএসআই কর্মকর্তা বেশ বছর খানিক আগে আমাকে ডাক দিয়ে বললেন যে নিজুম ভাই আপনি একটু ডেল্টা প্ল্যানটা সামনে আনেন, কারণ ডেল্টা প্ল্যানটা হচ্ছে সরকারের জন্য এখন একটা শত্রু, কারণ এই ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করতে দেবে না। আমি বললাম যে ডেল্টা প্ল্যানে কি আছে, তো ডেল্টা প্ল্যান উনি আমাকে একটু ধারণা দিলে, পরে আমি ডেল্টা প্ল্যান পুরো বুকটাই কিনলাম, বইটা পাওয়া যায়। এই ডেল্টা প্ল্যান হচ্ছে একটা নতুন বাংলাদেশ কমপ্লিটলি, এর ইনফ্রাস্ট্রাকচার, এর আইন, কারণ মানে বাংলাদেশটাকে কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগ সাজাবে, এটাকে কিভাবে একটা কমার্শিয়াল হাব বানাবে, বিশেষ করে বন্দর। তারা দেখেছে যে হাম্বালটোটা বা ওই যে অন্যান্য জায়গাগুলোতে কিভাবে সিঙ্গাপুর শুধুমাত্র একটা বন্দর ব্যবহার করে কোথায় চলে গেছে। বাংলাদেশের একটা গভীর প্ল্যান ছিল তার ইনফ্রাস্ট্রাকচার, এই জন্যই প্রধানমন্ত্রী গত প্রায় 15 বছর ধরে এটার উপর নজর দিয়েছেন। মানে উনি ইনফ্রাস্ট্রাকচারটা করে তখন এখানে বিনিয়োগটা আসবে, ওরকম একটা অবস্থা তৈরি করে দিতে চেয়েছেন। তখন শুধু ডলার আর ডলার, এই দেশে বিনিয়োগের একটা হাব। যাই হোক, সো আপনি যদি বার্মা একটা পড়েন তাহলে আপনি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অলরেডি একটা প্ল্যান করে ফেলেছে। সেটা হয়েছে যে নাইখংচরি, বান্দরবন, আরাকান এই অংশটাতে তারা একটা আলাদা রাষ্ট্র করতে চায়। নাইখংচরিতে তারা একটা দীর্ঘ সময় খ্রিস্টান মিশনারিরা সেখানে কাজ করেছে, যদিও লোকটা জঙ্গি, কিন্তু তার কথা আমাকে বলতে হয়। গুনবি নামে একটা লোক আছে, মাহমুদুল হাসান গুনবি, ভয়ঙ্কর রকমের জঙ্গি। ওরা কিন্তু এটা ধরতে পেরেছিল। গুনবিদের ওদের হচ্ছে আনসারুল ইসলাম ফিল হিন্দাল সারিয়া। মাথা রাখবেন, মাঝে মধ্যে হিজবুত তাহরির, তারপর হচ্ছে যে এই জঙ্গি গোষ্ঠী যখন আপনার এই তৎপরতাগুলো নিয়ে বলে, একেবারে ফেলে দেবেন না, চুপচাপ শুনবেন, কারণ এরা কিন্তু খুব ভালো নজরদারি করে, এবং আমরাও জানতাম ওদের কথা ঠিক আছে। গুনবির একটা কথা ঠিক আমরা জানতাম, যেটা বাংলাদেশ সরকার নজরদারির ভিতরে রেখেছিল, সেটা হচ্ছে সেখানে প্রচুর খ্রিস্টান মিশনারিরা। দেখুন, ওই চিল্লা ঠিক বলেন কোম্পানি কিন্তু ওই খ্রিস্টান মিশনারিরা না। ওইখানে আপনার দীর্ঘদিন তারা তাদেরকে ভাত দেয়, অন্ন দেয়, তাদেরকে পরার কাপড় দেয়। আস্তে 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 অর্থোডক্স খ্রিস্টান কিন্তু এখনো মনে করে এখনো মনে করে এটা ক্রুসেডের ভিতরে তারা আছে। তো এই অর্থোডক্স যারা খ্রিস্টান আছে একটা দীর্ঘ সময় সেখানে কাজ করেছে, সেখানেও কিন্তু অনেক ধরনের ব্যর্থতার জায়গা আছে যে করতে পারলো কিভাবে। যাই হোক, ওইখানে একটা টার্গেট ছিল, এই টার্গেটটা মার্কিন ইসরায়েল প্ল্যান। আমার এই কথাগুলো আজকে অনেকের মাথার উপর দিয়ে চলে যেতে থাকবে, বলে যে সম্ভবত আমি পলিটিক্যাল রেটরিক, কিন্তু আমি আজকে যা বলবো তা বুঝে সজ্ঞানে বলছি, যাদের দেখা তারা বুঝে নেবে। এখানে একটা তারা আলাদা রাষ্ট্র করতে চায়। এই রাষ্ট্রটা কি বাংলাদেশকে শেষ করে ফেলার জন্য? এই রাষ্ট্রটা হচ্ছে
মার্কিন সাম্রাজ্যের সেকেন্ড লাস্ট পেরেক, মানে পেরেক বলতে সেকেন্ড লাস্ট সাম্রাজ্য, এর পরের জায়গাটা হচ্ছে আপনার রাশিয়ান পেনিনসুলা, বাট আলটিমেটলি ওরা চায়না এন্ড ইন্ডিয়াকে কভার করতে চায়। আপনি বলতে মানে আমরা যদি সহজভাবে বুঝি, একদম একটা রাষ্ট্র, এই রাষ্ট্রটাকে তারা ইসরায়েলের মতো শক্তিশালী করবে, এক ইসরায়েল পুরো মিডল ইস্ট কভার করবে, চায়নার হাত থেকে পুরো মায়ানমারকে নিবে। এই প্রস্তাবটা তারা প্রধানমন্ত্রীকে দিয়েছিল, শেখ হাসিনাকে। তারা বলেছে যে আপনি, তারা একটা টাইম লিমিট দিয়েছিল যে আপনি মানে আপনি এই পর্যন্ত তো রাষ্ট্রকে আপনি বানাতে চাচ্ছেন, এটা করতে চাচ্ছেন, ডেল্টা প্ল্যান ইজ ফাইন। আমি আপনাকে বলি, আমি ব্যক্তিগতভাবে জানি, আমি আজকে বলতে কোনো আমার দ্বিধা নাই, না থাকে আজকেও সেই কথা না বলি, তবে আমি এমন এমন জায়গাতে কাজ করেছি যে আমার এটা জানার কথা। এতটুকু শুধু আমি আপনাকে বলে রাখি, কোনোদিন যদি আমার সুযোগ হয় একদিন বলবো, আমার জীবন কাহিনীতে বলবো আমি কি করেছি না করেছি। সো আমি জিনিসটা জানি বলেই আমি অথরিটি নিয়ে বলছি। প্রধানমন্ত্রীকে আমলারা বোঝানোর চেষ্টা করেছে, প্রথমে শক্তিশালী আমলারা বোঝানোর চেষ্টা করেছে যে স্যার আপনি এটা তো আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, এটা ওদের যাবে। নেত্রীর কথাটা ছিল পরিষ্কার যে আমার মাটি ব্যবহার করে, হ্যাঁ ঠিক আছে, ওদের কারণে আমার 11,000 রোহিঙ্গা, এখানে 11 লক্ষ রোহিঙ্গা এসেছে, এটা আমি তো ওদেরকে মেরে ফেলতে পারি না পানির মধ্যে, কিন্তু আমি আমার মাটি ব্যবহার করে আমি তো চায়নাকে, আমি তো মায়ানমারকে দখল করবো না, ইন্ডিয়ার ওইখানে আমি তো আলাদা একটা রাষ্ট্র করতে দিব না, মিজোরামে কুকিচিন ওখানে রাষ্ট্র করবে, ওই নাথান বমরা ওইখানে, এটা তো আমি ক্ষতি দেবো না, আমার রাষ্ট্র ব্যবহার করে পাকিস্তানের ক্ষতি হতে দেবো না। মানে উনি নৈতিকভাবে এমন একটা মানুষ, মানে উনি কিন্তু এসব ব্যাপারে খুব স্ট্রিক্ট, যে মানে বাংলার মাটি ব্যবহার করে উনি বেঁচে থাকা অবস্থাতে কেউ কিছু করতে পারবে না, বুঝতে পারছেন? তারা তাকে বুঝিয়েছে, ডোনাল্ডু অনেকবার এসছে বুঝিয়েছে, তারা ডিপসিটা একটা দীর্ঘ সময় ধরে, বিপু ভাই আমাদের যে তেল গ্যাস খনিজ মন্ত্রী ছিলেন, তিনি তো এসব প্রেশার তো তার উপর দিয়েও যাচ্ছিল প্রবল ভাবে, এগুলো নানান ভাবে ঠেকিয়ে রেখেছে, চিঠির উত্তর থেকে শুরু করে নানান ভাবে বাংলাদেশের ওই যে আমলাতান্ত্রিক ব্যাপারগুলো ওদের উপর পরিপূর্ণভাবে প্রয়োগ করেছে। হেই দিচ্ছি, ঠিক আছে, কোনোভাবে তাদেরকে এড়াচ্ছিল। এখানে রিপাবলিকান ডেমোক্রেটিক দুইটা পার্টিরই বিজনেস প্রতিষ্ঠানই ওই ডিপসিতে যেতে চেয়েছিল। একটা সময় আপনার ইসের যে মানে ট্রাম্পের যারা এক্সন লিমিটেড যেটা ছিল, ওদেরকে আর দেয়নি, দিয়েছে বাইডেন কেন্দ্রিক যে প্রতিষ্ঠানটা আছে, এটার নাম হচ্ছে আপনার এক্সিলারেট, এদেরকে আপনার শেষ পর্যন্ত তারা দিয়েছে। খেয়াল করে দেখবেন, একটা মজার ব্যাপার খেয়াল করবেন, সামটাইম ইন অক্টোবর হঠাৎ করে পিটার হাস একটা 25 বছর মেয়াদী একটা চুক্তি হয় এদের সাথে, এক্সিলারেট এনার্জি। তখন পিটার হাস সেখানে এসে উপস্থিত। আচ্ছা, কোন একটা অ্যাম্বাসেডর, কোন একটা কমার্শিয়াল কন্ট্রাক্টে কেন থাকবে? এর পরবর্তীকালে আমরা কি দেখলাম, ওইটার সিইও হয়েছে। অর্থাৎ ওদের অনেকগুলো চাওয়া ছিল, ওরা চেয়েছিল ডিপসিটা, চেয়েছিল মাতার বাড়ি, চেয়েছিল চিরংটা, চেয়েছিল সেন্ট মার্টিন ছিল একটা কাভার। সেন্ট মার্টিনের যে আয়তন, ওই আয়তনে আমেরিকান বেস হবে না, কিন্তু ওইটাকে নিয়ন্ত্রণ করা লাগবে তাদের, মাথা রাখবেন। বেসটা বেসিক্যালি লালমনিরহাটে, যেটা আরেকটা জিনিস বলে রাখি, লালমনিরহাটে তারা একটা ওইখানে চেয়েছিল তারা একটা ড্রোন হাব করার জন্য। ইন্ডিয়া সেখানে প্রবলভাবে তাদের আপত্তি ছিল, স্ট্র্যাটেজিক্যাল নানান কারণে, ঠিক আছে? সেখানে তার্কিশ ড্রোন আসবে, সেখানে তার্কিশও এখানে করতে চেয়েছিল। মূলত ওইখানে একটা একদম পরিপূর্ণভাবে লালমনিরহাটে ওই এখন ওইখানে কিন্তু ভারতের আপত্তি থাকতো না, কিন্তু ভারত তো আসলে জানে বারবারই, ভারত তো বাংলাদেশে বলেছে যে ধান্দাটা কোথায়। বাংলাদেশ অনেকে বলতেছে হ্যাঁ ভারতের কারণে অমুক এয়ারপোর্ট ব্যবহার করতে পারছে না, প্রায় এই কথাটা দেখবেন। আপনি কি মনে করেন যে এই যে সেন্ট মার্টিন বলা হয়েছে, ওখানে কি ছোটখাটো একটা সিটাডেল বানাবে, যেরকম সমুদ্র কেন্দ্রিক দখল নিরাপত্তার জন্য হয় না, ছোট ছোট দ্বীপ থাকে? ওটা একটা ওয়াচ টাওয়ার, ওটা আসলে বেসের জন্য না। আমি একটা করে যাচ্ছি। এখানে কক্সবাজার আর ধরেন বাংলাদেশে আমাদের নাগরিকদের জন্য প্লেন উঠানামা করবে, এরকম হলে তো ভাই কোনো কথাই নাই। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমরা তো আমাদেরকে নিয়ন্ত্রণ করি না। মানে ব্যাপারটা যদি হতো যে আমরা আমাদের রাজনীতিকে নিয়ন্ত্রণ করি, এটা যদি এখন যারা প্রোগ্রাম দেখছেন তাদের যদি মনে হয় যে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ নিয়ন্ত্রণ করে, তারা বোকা স্বর্গে। কিন্তু একটা মানুষ এটা নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন, আপনার ভালো লাগুক আর না লাগুক, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। উনার কথা হচ্ছে আমি বঙ্গবন্ধু কন্যা, এই দেশ মুক্তিযোদ্ধারা স্বাধীন করে এনেছে বঙ্গবন্ধু নেতৃত্বে, এই দেশকে আমি বিদেশি শক্তির হাতে তুলে দেব না, আমার মাটি ব্যবহার করে এখানে একটা আলাদা রাষ্ট্র হবে। আমলারা তাকে বুঝিয়েছেন, নানানভাবে বোঝানোর চেষ্টা করেছেন, আমাদের কি আমাদের তো কিছু হচ্ছে না। উনি বলেছেন আমাদের কি মানি, এটা দখল করে নেবে চিটাগং। উনি নো বলেছেন, এরা ইলেকশন করতে দেবে না। তখন তারা হঠাৎ করে শুরু করলো দেশে মানবাধিকার নাই, মেরে দিল স্যাংশন। র্যাবকে আর চোখে পড়েনি তাদের। প্রধানমন্ত্রী যখন এটাকে নো বলে দিল করোনার সময়টাতে, নো বেইজ এখানে আমি করতে দেব না, এখানে আমি তোমাদেরকে অস্ত্র আনতে দেব না, শেষ। এরপরে নানান কাহিনীর পরে নেত্রী এটা করতে দেবেন না, কিন্তু নেত্রী বলেছে যা করার করুক, এদের যা ইচ্ছা তাই করুক, আমি দেখে নেব।
ওনার একটা শক্তির জায়গা ছিল যে বাংলাদেশ আওয়ামী লীগ নেতাকর্মী, বাংলাদেশের মানুষ। কিন্তু তখন তাদের যে প্ল্যানটা হলো সেটা যেটা বলেছে যে তাকে এটা থ্রেটও দেওয়া হয়েছে যে আপনাকে উৎখাত করবো, একদম মুখের উপরে বলেছে, তাকে নেত্রী মুখের উপর দিয়ে বলে দিয়েছে পারলে দেখেন একদম। মানে হ্যাঁ, এগুলো একটা বিষয়ে আমি এগুলো একটু যদি সব সব ভেতরের কথা, ভেতরের গল্প, অনেক ছোট 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 আই উইটনেস থাকে। তো তো ছোট 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 কত গল্প শুনি এখন, কত ঘটনা শুনি যে উনি কিভাবে রেজিস্ট করেছেন। সরি, আপনি একটা প্রশ্ন করছিলেন আমাকে, প্রশ্ন করুন। না, আমি সরল মনেই বোঝার চেষ্টা করি, কারণ আমি আমার নিজের চোখে কিছু কিছু ঘটনা দেখেছি। মানে আপনারা আবার অনেকে তো এটা নিয়ে ট্রল করেন কি এখন মোহ ভাঙছে। আমি আমার অবস্থানটা পরিষ্কার করি। প্রথমত যে লালবদর হিসেবে আমরা যাদেরকে চিনি, তারা যেভাবে জুলাইয়ের আন্দোলন শুরু এবং তাদেরকে ভাতের হোটেলে নিয়ে যাওয়ার আমি বিরোধিতা করেছি, তাদের উপরে একটা যদি কারোর পিঠেও বাড়ি পড়ে আমি সেটার প্রতিবাদ করেছি। কিন্তু না আমি এক দফা চেয়েছি, না আমি স্বাধীনতা উদযাপন করেছি তাদের ভাষায়। কেন করিনি? কারণ এই আন্দোলনটা তো আমার আন্দোলন না। আমি কিছু কিছু জায়গায় সমালোচনা করেছি, যেমন এই আবু সাইদ যে আসলে একজন জঙ্গি সন্ত্রাসী বা ওই চিন্তার মানুষ, সেটা আমি প্রথম 17 তারিখে আমি এটা লাইভ করে মানুষকে দেখিয়েছিলাম। তো সব পক্ষ আমার, মানে আমি সব জিনিসগুলো আমি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে আমি আমার মতো অত সিরিয়াসলি নিইনি। কিন্তু আমি পরবর্তীতে দেখলাম আয়না ঘরবাজ যারা, আমি নাম নিচ্ছি না সঙ্গত কারণে, পরে নাম নেব, তাদের খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আমার কাছে আসলো। আমি দেখলাম যে এটা আসলে আয়না ঘর দেখানোর মাধ্যমে কি হইতেছে। তাদেরকে ইনবক্সে, আপনি জানেন তাদের অনেকের সাথে আমার খুবই সুসম্পর্ক ছিল, সরাসরি মেসেজ করে আমি কিছু কথা বলেছি। তার মধ্যে কথা মানে কোট আনকোট এরকমই ছিল, আপনার দালাল, মানে আপনার যে চেহারা দেখতে পাই আমি এটা ভাবি নাই, দূরে থাকেন। হ্যাঁ, আমি তাদের কাছে সম্পর্ক চিহ্ন করেছি। এর কারণটা কি? কারণটা হচ্ছে আমি যা দেখেছি তা তো ঘটেনি। এরপর বর্তমানে যা আমরা দেখি, ইউনূস সরকারের ক্ষমতা দখল করা এবং ক্ষমতা দখল পরবর্তী তাদের যে মনোযোগ যেদিকে, তাতে তো একদমই স্পষ্ট যে তিনি আমেরিকার পাপেট হয়ে বাংলাদেশে এসেছেন। এখন আপনি বলবেন, আমি এটা, আমার কাছে কোনো তো ডেটা নাই। আমি যে তাদের ইঙ্গিতগুলো থেকে বুঝলাম, আমারও ধারণা ছিল শেখ হাসিনা প্রচুর টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছেন এবং শেখ পরিবার অনেক টাকা নিয়ে গেছেন। আমরা দীপেন ভট্টাচার্যের ভাই, ওনার নামটা ভুলে গেছি, অর্থনীতিবিদ, আরো অনেকেই অনেকটা সংখ্যা দিলেন, বিশ্বাসও করেছিলাম প্রথমে। এই পর্যন্ত ইউনূস সরকার একটা ডেটা আমাদের, একটা প্রমাণ দেন নাই। এটা আমার খারাপ লেগেছে। আমি আশা করেছিলাম তারা দেবেন। আমি শুনেছি, কারণ দেখেন, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। এই যে ছেলেপেলেগুলোকে ভাতের হোটেলে নেওয়া হচ্ছে, আমি তো ডিজিএফ এর দ্বারা গুম হয়েছি, পাসপোর্ট হারিয়েছি, আমি তো অন্য কারো কথা শুনলেই বিশ্বাস করবো, কারণ আমার কাছে সাথে এটা ঘটেছে। পরে এখন পর্যন্ত তো সরকারের পক্ষ থেকে কোনো তাদের যে অভিযোগগুলা, আমি যাব না, ডক্টর আসিফ নজরুল বলেছেন কত 22 লাখ না 40 লাখ বলেছিল বাংলাদেশে অবৈধ ভারতীয়রা কাজ করে, 26 লাখ না দেখি কি, এইরকম বহু কথা বলেছেন, তারা টাকা পাচার করে, একটা প্রমাণ আমরা পাই না। কোনো কিছুর কোনো প্রমাণ নাই। এইবার হচ্ছে যে শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন, এটা আমি একটা সময় মনে করতাম। এখন যাদের আমি দেখতে পাচ্ছি, আমি তো এত ছোট না, মানে বিএনপির আমার রিজিম মনে পড়ে যাচ্ছে যতদিন যাচ্ছে মনে পড়ে যাচ্ছে। এবং ইউনূসের আমি তো দেখি প্রত্যেকদিন তারা যে পরিমাণ স্বৈরাচার, মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলেছে, এর চেয়ে স্বৈরাচারের কি হতে পারে? যে দলটা বাংলাদেশে জন্ম দিয়েছে। আমি বাংলাদেশের সময় গতকালকে আমি লিখেছিলাম যে আজকে থেকে আমি আওয়ামী লীগের সাথে আছি। তাই আমি কি আওয়ামী লীগে যোগ দিচ্ছি? না, আওয়ামী লীগ এখন মজলুম, আওয়ামী লীগের বিপদে আপদে আছে। আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতাশীল হয়, তাহলে না হলে আওয়ামী লীগের সমালোচনা করবো। কারণ একটা দলকে আওয়ামী লীগ সমর্থন করে বাংলাদেশে 5-6 কোটি কম করে হলেও, এতগুলো মানুষের মধ্যে সবাই কি খারাপ? তাহলে তো বাংলাদেশে মানুষই থাকে না ভালো। মানে এতগুলো মানুষকে তারা বলতেছে জেলে পড়বে। নিজম মজুমদার, আমার অবস্থান আমি পরিষ্কার করলাম যে আমি আমার বোঝা শেষ যে ধান্দা কোথায়। আমি তো রাষ্ট্রের কেউ না, সরকারেও ছিলাম না, বিরোধী দলে ছিলাম না, রাজনীতিও জীবনে করি নাই, কোনো গন্ধটন্ধও পাইনি, টাকার ভাগ ওই যে কি ডলার দিয়ে ট্রেনিং এর প্রস্তাবও আমি পাই নাই। আমি বোধহয় ওইটারও যোগ্য না। হইলে না বুঝতাম যে, মানে সরাসরি পাই নাই, সমকামীদের একটা গ্রুপ থেকে অনেক আগে একটা কথা বলেছিল, সেটা আমি ইগনোর করেছি, কারণ আমার কাছে মনে হচ্ছে ফাউল কথা। এখন বুঝতে পারছি ডলার কিভাবে যায়, কিভাবে ট্রেনিং দেওয়া হয়। যাই হোক, আর নিজম ভাই, আমি যদি একটু স্পেসিফিক জানতে চাই, আপনি বলছিলেন যে এখানে একটা ইহুদি রাষ্ট্র তৈরি করা হবে বা খ্রিস্টান রাষ্ট্র করা হবে, যেকোনো। হ্যাঁ, তো এখন এইটা করার পরে কি তৌহিদি জনতারা শেখ হাসিনাকে ডাকবেন? যে মানে আমি খুব অবাক হব না হেফাজত জলিল বলেন যে না, শেখ হাসিনা ঠিক ছিলেন। এর অনেকগুলো কারণ। পাকিস্তান আমাদের উপর গণহত্যা চালিয়েছে, পাকিস্তান এখন এদের কাছে প্রিয়। হেফাজত হেফাজত সরাসরি সিআইএ থেকে ফান্ডিং পাচ্ছে। সিআইএ বলেন, এরা তো সারা জীবন ফান্ডের উপরে চলেছে। এখন এটা নতুন কিছু না তাদের। এটা এখন বক্তব্য হচ্ছে, ইহুদি রাষ্ট্র হলে বা খ্রিস্টান রাষ্ট্র হলে আমরা তো এখন টের পাবো না, যখন হবে তখন টের পাবো, তখন তো কিছু করার থাকবে না। কারণ আমেরিকা যদি পাকিস্তানকেও বলে উঠবে, বসবে, আমরাও আপনাকে আমি একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে জামাতের কয়েকটা ফান্ডিং সোর্স আছে, হেফাজতের কয়েকটা ফান্ডিং সোর্স আছে। মাথায় রাখতে হবে যে বেশ কিছু সিস্টার কনসার্ন আছে। সিআইএ কি ব্যাপারটা এমন যে সিআইএ চিফ এসে আপনার হেফাজতের বাবুনগরীকে বলে দিল যে এ ধরেন আপনার হাত খরচের টাকা, এভাবে ব্যাপারটা হয় না। এটা হচ্ছে ঘুরে আসে টাকাটা। আপনি দেখবেন যে মসজিদের জন্য টাকা, অমুক করার জন্য টাকাগুলো আপনার মধ্যপ্রাচ্যের মাধ্যমে আসে। যেমন জামাতের একটা বড় ধরনের ফান্ড আসে হচ্ছে টার্কি থেকে। এরদোগান পুরো ব্যাপারটাকে পার্সোনালি ডিল করে জামাতের ব্যাপারটা।
জামাতকে একটা বড় ধরনের শেল্টার দেয় হচ্ছে আমেরিকা। আমেরিকা যেটা মনে করে যে বাংলাদেশে একটা ইসলামিক দলকে বা দুইটা ইসলামিক দলকে অল দ্য টাইম রাস্তায় রাখতে হবে, জাস্ট ইনস্ট্যাবিলিটির জন্য, এবং এটা একটা প্রক্সি ওয়ার, ইটস ফর ইন্ডিয়া আসলে, নট ফর বাংলাদেশ। আমি এই জন্য বলি, এবং আমি এটা বললে আমাকে বলে যে আমি নাকি বাঙালিদেরকে নিয়ে, মূলত হচ্ছে যে আমরা এমন একটা সেলফ প্যাম্পার জাতি, আমাদের ধারণা হচ্ছে যে আমেরিকা সারাক্ষণ বাংলাদেশকে নিয়ে চিন্তা করে, বাংলাদেশ খুব খুব গুরুত্বপূর্ণ, বাংলাদেশের ভূমি গুরুত্বপূর্ণ, বাংলাদেশের মানুষকে 2 টাকা দিয়েও পৌঁছে না আমেরিকা। দ্যাটস ভেরি ট্রু। এই পুরো ওয়ারটা হচ্ছে একটা ভারতের জন্য প্রক্সি ওয়ার, টার্গেট ইজ ইন্ডিয়া। আমি আপনাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, ওরা তো মনে করে, শোনেন, ওরা বাংলাদেশ যদি সুপার পাওয়ার হতো, নিউ কান্ট্রি হতো, তাহলে আমরা হচ্ছি একটা ম্যাটার। এখানে আমাদের জেট প্লেনই আছে মনে হয় 10টা মনে হয়। হ্যাঁ, মানে আপনি আমাদের সমরাষ্ট্র সারা বাংলাদেশে 2 লক্ষ আপনার সৈন্য নেই, কোন রিজার্ভ ফোর্স আছে বাংলাদেশে? এগুলো কিচ্ছু নেই, কারণ এগুলো করতে তো বাজেট লাগে, আমাদের টাকা পয়সাও নেই। এগুলো ধরেন বাজে অবস্থা, বাংলাদেশ আর্মি অ্যামুনিশন। তাহলে আমরা কি কপাল পোড়া জাতি, আমরা বলি 7 সিস্টার্স খেয়ে ফেলবো, অন্যদিকে আমাদের পার্বত্য চট্টগ্রাম অলরেডি চলে গেছে। শোনেন, আমি আপনাকে বলি, এই কলকাতাতে যে ইস্টার্ন কমান্ড আছে, ইস্টার্ন কমান্ড লাগবে না। মানে ট্রুথ হচ্ছে, ভেরি ট্রুথ হচ্ছে যে এইটা আসলে এই আলোচনাগুলো আপনি করতে দেখেন হচ্ছে যে ওই যে যারা তর্কাতর্কি ফেসবুকে করে তাদেরকে, আপনি বাংলাদেশের সেনাবাহিনীর একজন কর্মকর্তার সাথে কথা বলবেন, আমি নিজে জানি তারা এত সেন্সিবল, এবং আপনাকে বলে দিবে যে তিনি কতক্ষণ টিকতে পারবেন যুদ্ধে, আলটিমেটলি তার অ্যামুনিশন কি আছে। এর একটা কারণ হলো আমাদের কিন্তু আমাদের ভারত 3 দিকে থাকার কারণে মায়ানমার ঝামেলা করছে, কিন্তু আমাদের সাথে যুদ্ধ হওয়ার মতো কোনো পরিস্থিতি কখনো আর কারো হবে না, নাই। আমরা আসলে রাষ্ট্র হিসেবে আসলে এটা বড় শিল্ডের মধ্যেই আছে, না, নিরীহ রাষ্ট্র। কারণ এই রাষ্ট্রের আসলে কারোর সাথে যুদ্ধ করার দরকার নেই। আপনার সীমান্তে ইস্যু ভারতের সাথে, সেটা খুবই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এগুলা কথাবার্তা বলে নেওয়া যায়। চোরাচালানিটা রোধ করে ফেলতে পারলে, এটা বাংলাদেশের সাইড থেকে, ইন্ডিয়ার সাইড থেকে স্ট্রিক্টনেস হলে এগুলো অনেক কিছু কমে যাবে। আমি সাক্ষী দেই, হ্যাঁ, আমি কয়েকবার বর্ডার ক্রস করেছি। সরকার আপনার সাথে ঝামেলা যাবে না। সো আমার আসলে যুদ্ধের কারো দরকার নেই। পাকিস্তান আসলে যুদ্ধ আর করবে না, কেউই আমার সাথে যুদ্ধ করবে না। বাংলাদেশের ভূমিটা মূলত স্ট্র্যাটেজিক কারণে ব্যবহৃত হয়। এর কারণ হচ্ছে যে আমি আসলে গরিবের একটা বউ, দুর্ভাগ্য আমার যে সুন্দর, জাস্ট আমার বিপদ হয়েছে যে গরিবের বউ হয়ে গেছে সুন্দর। মানে এমন একটা জায়গাতে আমি পড়েছি, অর্থাৎ একজন গরিব কৃষক, তার বাপ দাদা জমি রেখে গেছে সদরে, কৃষক তো গরিব রে ভাই। তো এই গরিব কৃষক সদরে, যেখানে একটা মার্কেট দিলে আপনার কোটি কোটি টাকা ইনকাম করা যায়, তা রক্ষা করতে পারবে না, ফলে নজর পড়ছে এলাকার চেয়ারম্যানের। বুঝতে পারতেছে না? এই হচ্ছে অবস্থা, যে আমার যে হাবটা, আমার যে পেনিনসুলা, আপনি যদি খালি ম্যাপটা দেখেন, দেখবেন যে আমি কোন রকম হট একটা জায়গাতে বসে আছি। আমার জায়গার দাম তো বেশি, ফলে এই কারণে আমি টার্গেট। এখন ওদের একটা, অর্থাৎ এখানে দুটো কাজ হয়েছে, সেটা হচ্ছে যে এখানে এখন দৃশ্যপটে তখন এসে গেল কি, আপনার বিজেপিকে সাইজ করার জন্য আপনার ওপেন ফাউন্ডেশন চলে আসলো, জর্জ সরোস। এরা যেটা দেখলো ডিপ স্টেট, যেটা হচ্ছে যে এখানে তো একটা মাথা ব্যথা এসেছে, এখানে তো একটা নতুন আলেন্দে তৈরি হয়েছে, এত ভয়ঙ্কর লোক, হ্যাঁ, বা একটা আপনার লুবুম্বা তৈরি হয়ে গেছে। হু ইজ দ্য নিউ লুবুম্বা শেখ হাসিনা। কি কাহিনী? এই ভদ্র মহিলা তো মানে বাপের মতো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনকের মতো, বাপকা বেটি। নেত্রীর সাথে আপনি ব্যক্তিগতভাবে আপনার আলাপ হলে আপনি বুঝতে পারবেন যে তার ডেপথ কোন জায়গাতে, দেশকে ভালোবাসার ডেপথ। এখনো পর্যন্ত আমি হাজার এই রাষ্ট্রের উপর আমার কত রকমের কষ্ট দুঃখ ওনারা বলি, উনি একটা কথা বলে যে নো, বাংলাদেশের জনগণের উপরে আস্থা তোমাদের রাখতেই হবে, তাহলে রাজনীতি করতে পারবে না। একদম, উনি যতবার এইসব কনভারসেশন উঠেছে উনি পরিষ্কার বলছে, নিজুম এভাবে বলেছে। আমি যখন খুব ইমোশনাল হয়ে যাই যে আপা এদেরকে বিশ্বাসই করা যায় না, এরকম আমি তো বলি, আমার তো দুম করে বলে ফেলি এগুলো। উনি বলে যে না, রাজনীতি করতে পারবে না, তাহলে বাংলাদেশের মানুষের উপরে আস্থা হারাতে পারবে না। তোমাকে জনতার উপরে আস্থা রাখতে হবে। তোমার কোনো ভাবার কারণ নাই যে জনতা কিছু বোঝে না, সবাই বোঝে, অনেক সময় বলতে পারে না ভয়, এবং এদের উপর আস্থা রেখে তোমাকে আগাতে হবে, বা তোমাদেরকে আগাতে হবে, এইভাবে কথা এইভাবে। তো আলটিমেটলি যেটা হচ্ছে জর্জ সরোস যেটা করেছে, সেটা হচ্ছে একটা বড় ফান্ডিং করেছে বিজেপিকে ডাউন করার জন্য। সেটা আমি যেহেতু ভারতে আসা যাওয়া করি, ফলে তাদের ইন্টারনাল বা এইখানকার রাজনীতিতে আমি আসলে খুব একটা কমেন্ট করতে চাই না, মন্তব্য করতে চাই না, এটা আমার এরিয়া না। তো আলটিমেটলি যেটা হয়েছে আসাদ, সেটা হলো যে এখানে একটা বড় ফান্ডিং হয়েছে, ওদের একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে কাট করে ফেলো। এইটা করতে গিয়ে এই 5ই অগস্ট আপনার ঘটাতে হলো। কারণ উনাকে যদি আপনি আউট করতে না পারেন, কারণ উনি এখন বার্মা অ্যাক্ট মানবে না, উনি বার্মা অ্যাক্ট অনুযায়ী কাজ করবে না। উনি আমাকে নিজে বলেছে, একদম এইভাবে বলেছে যে আমি সামনের সপ্তাহে তো ঢাকা যেতে পারবো, ইফ আই ডু জাস্ট সার্টেন থিংস।
এখনো এখনো মনে করে যে ওদের কাজগুলো আরো বেটার ওয়েতে ভবিষ্যতে করতে পারবে, মানে ওই শক্তিটা জনতার মধ্যে তার পাওয়ার আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তো সেটা করবে না, থেকে আমরা কেন এখানে রাখবো? আচ্ছা, তারপরে যেটা হলো, রাশানরা এটা টের পেয়ে যায়। রাশানরা এখানে একটা বড় বিনিয়োগ করেছিল রূপপুর পারমাণবিক। আপনি খেয়াল করে দেখবেন রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রচুর ইঞ্জিনিয়ার মারা যাচ্ছিল, আবার ওইদিকে পদ্মা ব্রিজের অনেকে মারা যাচ্ছিল। আপনি দেখবেন বিল্ডিং থেকে পড়ে মৃত্যু। আপনি এখন সার্চ দেন রাশিয়ান ইঞ্জিনিয়ারের রহস্যজনক মৃত্যু। তারপরে পাবে গিয়ে মারা গেলেন, মানে মদ খেতে গিয়ে মারা গেলেন রাশিয়ান প্রকৌশলী। পদ্মা ব্রিজ থেকে পড়ে মারা গেলেন চাইনিজ প্রকৌশলীর মৃত লাশ পাওয়া গেল অমুক রাস্তায়। আপনি খালি এখন গুগলে সার্চ দিবেন, এগুলো থাকবে না কিন্তু গুগলে আর বেশি দিন, এগুলো সার্চ দিয়ে রেখে দিবেন। এখন খালি ব্রেন স্টর্মিং করবেন, ঘটনা কি? এগুলো তো নিজুম ভাই বলছে, রাশিয়ান প্রকৌশলী মারা যাচ্ছিল একের পর এক, তারপরে পদ্মা সেতুর মারা যাচ্ছিল, ঘটনা কি? যারা মনে করতে পারে তারা মনে করতে পারবে। তো রাশিয়া বাংলাদেশ সরকারকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে করাচিতে একটা মিটিং হয়েছে, দোহাতে একটা মিটিং হয়েছে, টাকাটা দোহা থেকে আসছে, আপনার একটা অ্যারাব স্প্রিং হবে 15 ডিসেম্বর 2023। তারা মোটামুটি কয়েকজনের নামও বলে দিয়েছে। আমরা এটা শুনেছি, আমি নিজেও দেখেছি ভদ্রমহিলা মানে প্রেস করে বলেছেন, কিন্তু আব্দুল মোমেন সাহেব তখন এটাকে ইগনোর করলেন কেন? তিনি তো হেসে হেসে না আব্দুল মোমেন সাহেব এটাকে ইগনোর করেছে, এটা পাবলিক যাতে প্যানিক না করে সেটার জন্য তিনি করেছেন। ভেতর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে এটা কনফার্ম করা হয়েছে যে দে টুক ইট সিরিয়াসলি। আসলে কি ইনিশিয়েটিভ নিয়েছেন আপনারা? মানে আমি নিজম ভাই, হ্যাঁ এটা আপনি বলতে পারেন, মানে পদে পদে আমি আপনাকে থামাতে চাই না নিজম ভাই, এই জন্য আসলে সিরিয়াসলি ব্যাপার যেটা হয়েছে যে আমি আসলে অনেক কিছু, আমার দলের অনেক কিছুই হয়তো আমি পাবলিকলি এটা বলবো না, এটা আমার ব্যক্তিগত ফোরামে নিজস্ব মিটিং এ আমি ডেফিনেটলি এগুলো বলি, আলোচনা করি, ভাবার কোনো কারণ নেই। আমি পাবলিকলি অনেক কথা, আমার নেতাকে কেউ অপমান করে যাবে, আমার তো ভাই পাবলিকে ওই জামাতের রাজাকারের সাথে এসে আমার নেতাকে আমি অপমান করবো না। আমার নেতার যদি কোনো ধরনের সমস্যা থাকে, কিছু থাকে, রাইট ফোরাম আছে, নেত্রী আছে, সিনিয়র লিডার্স আছে। আচ্ছা, আপনাদের দলীয়, আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমি সোজা কয়েকটা জিনিস জানতে চাই, খুবই স্পেসিফিক। দেখেন নিজম ভাই, আমরা এত দূরে থাকি, আমাদের জানতে 5ই আগস্টের পরে, অনেক পরে, এই কয়দিন আগে আসলে পুরোটা তো জানতে পারিনি, অনেকটা জানতে পারি, এবং উইথ প্রুফ, হ্যাঁ, যে এটা যে ওয়েল ট্রেন করা হয়েছে একটা গ্রুপকে, বিভিন্ন লোককে টাকা পয়সা, যে আগে আমি শোনার পরে ভাবছি ওর কে টাকা কে দেয়, পরে দেখলাম হ্যাঁ সত্যিই দিছে, এবং কারা পাইছে, কেমনে পাইছে, তারা এখন কেমন আছে সবই জানি, মানে সবাইকে জানি না, অনেকটাই জানি। তো টাকা কেন দেবে, এত টাকা কেন দিতেছে, এটা তো একটা বিষয়, এবং এইখানে যে একটা বিশাল গ্যাপ ছিল সবই বোঝা যাচ্ছে। আমার বক্তব্য হচ্ছে, আপনি একটু ধীরেই বলেন, আমি আপনাকে ইন্টারাপ্ট করবো না, কারণ আপনি বাঁচবেন কিনা সামনে কয়েকদিন জানি না, আপনার বিরুদ্ধে তো 20টা মামলা, হত্যা মামলা দিছে, আপনার ইন্টারপোল দিয়ে ধরে নিয়ে যায়। করবার জন্য আমাকে কয়েকটা জায়গা থেকে সতর্ক করা হয়েছে, প্রাণনাশের আশঙ্কার কথা বলে। না, আমি মজা করে বলছি, কিন্তু আমি সিরিয়াসলি হইলাম জানি না, তবে আমি সিরিয়াসলি বলছি যে আমার প্রাণনাশের আশঙ্কা আমাকে দুটো গোয়েন্দা সংস্থা আমাকে বলেছে সাবধানে থাকার জন্য। ওকে, তো এই যে মানে আপনি বলেন যে শেখ হাসিনার সরকারের সময়, আমি আর ওই একই কথায় যাচ্ছি না যে ডানপন্থীদের হেফাজতকে পৃষ্ঠপোষকতা করা, সবই বাদ দিলাম। কথা হচ্ছে যে আপনারা কি নিয়েছিলেন, যে এটাকে আপনারা বুঝলেন না, এত মানুষকে ভাড়া করা হচ্ছে, একটা কি আপনারা টের পান না? টের পেলে উনি চীন সফরে গেলেন, আসলেন, মাথা গরম করে এত কথা বললেন কেন? মানে আগুনটা তো ওনার কথাই বেশি মানুষের লেগেছে, আমি তো মানুষের সেন্টিমেন্ট, উনি যেহেতু শেখ হাসিনা এখনো বলছেন যে পাবলিক খেপানো যাবে না, বা পাবলিককে নিয়েই চলতে হবে, তাহলে পাবলিককে নিয়ে তখন চলেন নাই কেন, এত রেগে উত্তেজিত হয়ে শব্দগুলো ব্যাপার? দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী মানে ব্যাপারটাকে খেয়াল করে দেখেন। এইভাবে আমি আজকের একটা প্রোগ্রাম দিয়ে আপনাকে আমি চিন্তা করে দেখি, আপনাকে কি বলা হয়, আপনি ধর্মে অবিশ্বাস করেন, তাই না? আপনি ধর্মকে অবিশ্বাস করেন, আপনি এগুলা দেখতে পারেন না, অপছন্দ করেন। আমাকে তো ইহুদি বলা হয়। হ্যাঁ, আপনাকে তো এটা বলা হয়, আপনি ধর্ম বিশ্বাস করেন না, তাই না? তাই তো হ্যাঁ, তাই বলে, and you are proud of it, তাই নাকি? হ্যাঁ, of course, হ্যাঁ। আমি ধর্মে বিশ্বাস করি, আমি জানি আপনার সাথে ব্যক্তিগত, হ্যাঁ, আমি ধর্মে বিশ্বাস করি, হ্যাঁ। আমি সুন্নি, আমি খুবই আপনার তরিকাপন্থী লোক, হ্যাঁ, আমি পীর মুর্শিদ এগুলো বিশ্বাস করি। আপনি উদারপন্থী মুসলমান, আমি এটা বলি, দর্শকদের বলে রাখি যে নিজম ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত জীবনে দেখা হয়েছে। জালালউদ্দিন রুমি আমার হচ্ছে আমি সুফিজ ঘরানার। আচ্ছা, ইউ নো ইট ভেরি ওয়েল। এখন আমি তো ধরেন ইয়াং পলিটিশিয়ান, বা আমি আস্তে আস্তে রাজনীতির দিকে আগাচ্ছি, দ্যাটস দ্য ভেরি ট্রু। এখন আমার কি করা উচিত ছিল? আপনার সাথে আজকের প্রোগ্রামটাতে আমার আসা উচিত ছিল না। মানে আমি যদি ওই ট্যাগফুলি আচরণ করতাম, যে না, আপনার সাথে আসলে আমাকে তো একটা নাস্তিক ট্যাগ দিবে, কিন্তু আমি কেন এসেছি? বিকজ আই ডোন্ট কেয়ার। আমার কথা হচ্ছে, এবং আমার তো মনে হয় যে আপনাকে আওয়ামী লীগের আপনি বিশ্বাস করেন না, আমি বিশ্বাস করি, এটা কমপ্লিটলি সেপারেট জিনিস। ইউ আর ওয়ার্কিং ফর আওয়ামী লীগ, ইউ আর টকিং ফর আওয়ামী লীগ, এবং আমাকে আপনার প্রোগ্রামে এসে আমার দলের কথা বলতে হবে না। নিজম ভাই, আমি একটু পরিষ্কার, আমি এই জায়গাটাতে আমি একটু উদাহরণ দিতে চাই। আচ্ছা, এই জায়গাটা একটু উদাহরণ একটু জানা দরকার, আপনার প্রশ্ন আমি নিচ্ছি।
এই জায়গাতে আমি যেটা করতে পারতাম, এই ডিসপিউটটা আমি এড়াতে পারতাম, যে আমি এখানে এসে আমার এখন দেখবেন এই যে আপনার কমেন্টের মধ্যে নাস্তিকের সাথে গেছে, নাস্তিকের সাথে গেছে, এই যে আওয়ামী লীগের নাস্তিকের দল, আমি যেটা ক্যারি করিনি, কারণ ওকে যদি আমি কেয়ার করতে যাই ও আবার এখানে উঠে যাবে। আজকে তো আমি আসাদুর, আজকে আমি যদি আসাদুর আপনার সাথে প্রোগ্রামে আসতাম, ফাইন, আমাকে কি এখানে ছেড়ে দিত? না, ওরা এখানে উঠলো, মানে ওদের একটা জয় হলো, দিলাম আসাদুরের সাথে প্রোগ্রামটা বন্ধ করে, কারণ ওরা জানে আসাদুরের সাথে প্রোগ্রামটা দেখা মানে হচ্ছে 2-3 লাখ লোক দেখবে, এটা আটকা দিল, তাই না? পরের দিন বলবে তুমি অমুকের সাথে যেতে পারবা না, উঠলো কান পর্যন্ত, ওইটাও আমি গেলাম না, কারণ আমি পলিটিশিয়ান, আমি যাবো না, আমি পাবলিক কথা শুনবো, কানপত্র উঠলো, পরের দিন উঠবে এইখানে আস্তে করে মুতে দিবে, বুঝেন নাই? জি এটা হয়েছে। আসাদ নূরের সাথে কেন গেল এগুলো হচ্ছে জামাত শিবির হিজবুতের বাচ্চা। জামাত শিবির এই জন্য, যেমন ধরেন আমি আপনাকে আরো একটা উদাহরণ দিই, যেটা হচ্ছে যে আমার কথা হচ্ছে যে জামাত শিবির যখনই আমার বিরোধিতা করবে তখনই আমি বুঝে নিব আমি ঠিক রাস্তাটা করে যাবো, তার উল্টাটা করবো আমি। আমাকে অনেকে বলেছে যে হাসান মাহমুদ বিয়ে বাড়িতে গেছে, ওইখানে ভাই অনেক সমালোচনা করতেছে, আপনি ভাই ওদের পক্ষে বলেন। আমি 100 বার বলবো, আমার দলের একটা নেতা সে বিয়ে বাড়িতে যাবে না সে রাজবাড়িতে যাবে, এটা তার সিদ্ধান্ত। তিনি যদি কোনো অন্যায় করে থাকেন এজ এ মন্ত্রী বা এমপি হিসেবে, দল দেখবে। কিন্তু এই যে আপনার দূরত্বটা তৈরি করা, অর্থাৎ জামাত শিবির 100 জন একটা কথা বলতেছে, ওদেরকে জনতা হিসেবে দেখানো হচ্ছে। জামাত শিবির তো কোনো জনতা না, হচ্ছে সন্ত্রাসী, ছ্যাচরা, চোর। অ্যাবসলিউটলি আমি একটা ভিডিও দেখাতে চাই নিজু ভাই, আমি না করতে পারি এইটার জন্য জামাত শিবির 500 জন মিলে বলতে তারা জনতা হয়ে গেল না আমার চোখে। আমি আমার আওয়ামী লীগের কথা বলবো হচ্ছে রাজবাড়িতে, আমি আমার আওয়ামী লীগের কথা বলবো রিকশার কাছে, আওয়ামী লীগের কথা বলবো আমি আস্তিকের কাছে, নাস্তিকের কাছে, সবখানে যেইখানে আমি একটা সামান্য অপরচুনিটি পাবো আমি সেইখানে আওয়ামী লীগের কথা বলতে যাবো। নিজু ভাই আমি দুইটা ভিডিও আমি আপনাকে দেখাবো, আমি আপনার সাথে কথা সাথে আপনার অবিশ্বাস আপনি সেটা বুঝবেন আলাদা, ইন্ডিভিজুয়াল। আমরা এটা নিয়ে সারা রাত তর্ক করতে পারি, আসলে ভাই আপনার সাথে আমার ব্যক্তিগতভাবে প্রচুর তর্কও হয়, হয় না? আমি দর্শকদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি নিজু ভাই। আপনার এই উদারতা সম্পর্কে আমি জানি। নিজু মজুমদার একজন উদারপন্থী মুসলমান। নিজু ভাইয়ের সাথে বসে আমি একসাথে চা খেয়েছি, কিন্তু আমাদের ধর্ম নিয়ে একটা কথা হয়নি, এই কারণে যে আসলে ধর্ম নিয়ে কথা হয় না যদি ধর্মটা ব্যক্তিগত থাকে।